তুই ভিসার ব্যবস্থা কর আর বাকি সবগুলো কাজ কর। আমি সুস্থ হতে হতেই মালয়েশিয়া চলে যাব। আর হ্যাঁ, তোরা যা, রাকিব আমার সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে, আর যদি খিদে পায় তাহলে টিফিন বাটিতে খাবার রাখা আছে, খেয়ে নিস। ভাইয়া আর ভাবি চলে গেল, রাকিব থাকলো। সত্যি কি তুই বাইরে চলে যাবি? হুম, এক কাজ কর, তুইও চল, পাসপোর্ট বানাতে দে। কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু সম্ভব কীভাবে? ভাইয়াকে বললেই হবে, ওর ফ্রেন্ড পাসপোর্ট অফিসে জব করে। ওকে ঠিক আছে, বাসায় বলছি তাহলে। এখন ফোন দিয়ে সব কিছু বলছি। রাকিব বাসায় ফোন দিয়ে একটু সাইডে চলে গেল। এমনভাবে দেখতে দেখতে 15 দিন চলে গেল। এই কয়েকদিনে অনেকেই দেখে গেছে, কিন্তু কখনো ইরা আপু দেখতে আসেনি। মাঝে মধ্যে আব্বু এসেছিল, হাসপাতাল থেকে আজকেই রিলিজ দিল, এখন অনেকটাই সুস্থ। আমার আর রাকিবের পাসপোর্ট এবং ভিসা সব কিছু রেডি, এখন পুরোপুরি সুস্থ হলেই হবে। দুপুরে খেতে এলাম, কাউকে কিছু না বলে চেয়ার টেনে বসলাম। ভাবি খাবার দিল। থাকতে পারবি আমাদের ছেড়ে? না পারবার কি আছে? কি হয়েছিল সেদিন? কেন মেয়েটার সাথে এমন করেছিলি? তুমি তো জানো আমি কেমন ফাইজলামি করে ওর হাত ধরেছিলাম। আর তখনই ওই হিটলার কোথা থেকে ছাদে হাজির। কলেজেও ফাইজলামি করেছিলাম, তারপরেও আব্বুর কাছে গিয়ে বলে দিয়েছিল, সেদিনও অনেক মেরেছিল। কি? কবে? ওই জ্বর হয়েছিল না তখন, মায়ের করানো এমন জ্বর হয়েছিল। আমাকে একটাবার বলার প্রয়োজন মনে করিসনি? কি বলবো বলো, সে যাই হোক, ওগুলো বাদ দাও। আর 15 দিন পর চলে যাব। এখনো তো সুস্থ হোসনি, তার আগেই? ততদিনে অনেক সুস্থ হয়ে যাব। তারপর আর কিছু কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। এমনভাবে দেখতে দেখতে আরও 10 দিন চলে গেল। কলেজে যাইনি, হয়তো যেতে পারতাম কিন্তু যাইনি। রাকিব গেছে আর কলেজ শেষ করে আমার সাথে আড্ডাও দিয়েছে। ভাগ্য করে একটা বন্ধু পেয়েছি কলেজে। দাঁড়াও, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জি বলুন। আকাশ এখন কেমন আছে? ভালো আছে। ওর নাম্বারটা দেওয়া যাবে? আচ্ছা আপু, আপনার লজ্জা করে না ওর নাম্বার চাইতে? সেদিনের পর যদি আপনি নিজে থেকে কথা বলতে না যেতেন তাহলে হয়তো এমন কিছু হতো না। আর ও যে হাসপাতালে ছিল, একবারও দেখা করতে এসলেন? যদি সামান্য পরিমাণ আপনার ভেতরে লজ্জা থাকে তাহলে তাকে আপনি আর আকাশের সম্পর্কে কিছু বলতে আসবেন না। রাকিব ওখানে থেকে চলে আসে, ইরা ওখানে দাঁড়িয়ে কান্না করে দেয়। কান্না করছিস কেন? সব দোষ আমার, আমার জন্য এমন কিছু হয়েছে। বললাম না, বললাম যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে রাজি হয়ে যা। তুই বললি ওকে নাকি তোর ভালো লাগে, কিন্তু এটা সেটা বললি। কিন্তু রিলেশন যদি করতি তাহলে হয়তো এমন হতো না। যখন কলেজে আসবে তখন সব কিছু ঠিক করে নিস। আর এখন কান্না থামিয়ে এখান থেকে চল। দেখতে দেখতে আরও 4 দিন চলে গেল। আব্বুর সাথে তেমন কথা বলি না। আব্বু আসছিল কথা বলতে, আমি শুধু হ্যাঁ না বলেই উত্তর দিয়েছি। এর থেকে বেশি কিছু না। আলহামদুলিল্লাহ, আমি এখন পুরোপুরি সুস্থ। আগামীকাল সকালে চলে যাব। আগামীকাল রাতের টিকিট কেটেছি, আমার সব কিছু রেডি। ছাদে বসে চারদিক দেখছি। শেষ দেখা দেখে নেই, প্ল্যান আছে। আর ফিরবো না। পড়াশোনা শেষ করে ওখানেই জব করতে শুরু করব। ইরা আপুকে দেখার আর কোনো ইচ্ছা নেই। কাউকে ভালোবাসিনি, শুধু ইরা আপুকেই ভালোবেসেছি। কিন্তু কি আর ভাগ্যে নেই যে মনের এক কোণায় সারা জীবন থেকে যাবে। হয়তো নতুন কেউ আসলে মন থেকে হারিয়ে যেতে পারে। মনে তো হচ্ছে না হারাবে। জীবনে এমন কিছু হলো, তাও আবার ওনার জন্য। যখন কোনো সময় এগুলো মনে পড়বে তখন ওনার কথা মনে পড়বে। বসে বসে এইসব ভাবছি, তখন হঠাৎ করেই কারো ভাবির কণ্ঠ শুনে পিছনে ফিরলাম। কিভাবে আমাদের ছেড়ে থাকবা?
আরে পারবো পারবো, আম্মুকে অনেক কষ্ট দিয়েছি। আমার জন্য আব্বুর কাছে কত বকা শুনেছে তার ঠিক নেই। আমি জানি বাসায় থাকলে আমি কখনো শুধরাবো না। তোমার আর ইরার বিষয়টা আমি এখনো ক্লিয়ার হতে পারলাম না। সত্যি করে বলো তো কি হয়েছে? তোমাদের ভিতর কি রিলেশন ছিল? মুচকি এসে বললাম, আরে ভাবি কি বলো, এত এত জুনিয়র কিউট কিউট মেয়ে থাকতে ওই সিনিয়রের সাথে প্রেম করব? এমনিতেই ওনার সাথে দুষ্টুমি করতাম, এই আর কি। কিন্তু দুষ্টুমি করাটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার জন্য এমন কিছু হয়ে গেছে। তোমার কথা বিশ্বাস হলো না। বিশ্বাস না করার কি আছে, সত্যি বলছি, আমাদের ভিতরে কিছুই ছিল না। আমাদের ভুলে যাবে না তো? এমনভাবে বলছে মনে হচ্ছে উনি আমার গার্লফ্রেন্ড, যে ওখানে গিয়ে নতুন কোনো গার্লফ্রেন্ড পেলাম আর তাকে ভুলে গেলাম। শোনো, তুমি আমার ভাবি, তোমরা আমার ফ্যামিলি। তোমার মতো ভাবি আর ভাইয়ার মতো ভাইয়া আর দুটো পাওয়া যাবে না, বুঝেছো? তোমাদের কিভাবে ভুলি বলো? না, রাগ করে যাচ্ছ তাই বললাম আর কি। এমন দিন আসবে কল্পনাও করতে পারিনি। বাদ দে তো, ওইসব মারতে মারতে মেরেই ফেলেছিল। আর ওনার নাকি খারাপ লাগবে। বাস যেহেতু চলে আসছে, গেলাম, ভালোভাবে থাকিস। তারপর ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠে পড়লাম। তারপর চলে আসি ঢাকা। রাতে ইমিগ্রেশন চলছে, শেষ হতেই ভিতরে চলে এলাম। একটু পরে ফ্লাইট, তাই চলে এলাম ফ্লাইটে। তারপর বেশি কিছুক্ষণ পরে ফ্লাইটে বসে আছি। আচ্ছা, এখন শান্তিমতো ঘুম দিয়ে অনেক এদিকে ওদিকে হয়েছে, এখন লাইফটা সেটেল করতে পারলে আলহামদুলিল্লাহ। ওদিকে ছোট আম্মুর কাছে শুনলাম তুই নাকি দিন দিন শুকিয়ে যাচ্ছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, রাতে ঠিক মতো ঘুমাস না, চোখ লাল হয়ে থাকে, কান্নাও করিস, আন্টি অথবা আঙ্কেলকেও কিছু বলিস না। কি হয়েছে কি তোর, বল আমাকে। কিছু হয়নি। আচ্ছা বলো, কখন এসেছো? ভাইয়া কেমন আছে? আর তোমার শ্বশুরবাড়ির লোকজন কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। আর আজকে আকাশ মালয়েশিয়া চলে গেল কি কি জন্য? পড়াশোনা করার জন্য। আমার শ্বশুরের উপর রাগ করে আরও গেল, আর যাবার সময় আব্বুকে অনেক কথা শুনিয়ে গেল। আব্বু সেগুলো শুনে কেঁদে দিয়েছে, কিন্তু আকাশ একবার ফিরেও তাকায়নি, গাড়িতে গিয়ে বসে গেল। আম্মু তো বলে আব্বুর মতোই নাকি ওর রাগ, একবার রেগে গেলে হয়েছে, মারবে না কিন্তু কথার আঘাত দিয়েই ওকে শেষ করে দিবে। সব আমার কারণে আরো হয়েছে। আমি যদি কথাটা বলেই কেঁদে দিল। ইরাপুর কান্না দেখে অনেক অবাক এবং মনের ভিতরে যেই সন্দেহ ছিল ওটা আবার নাড়া দিয়ে উঠল। তারপর ধমক দিয়ে বলল, এভাবে না কেঁদে কি হয়েছে সেটা বল। ভাবির এমন ধমক শুনে ইরা আপু কেঁপে উঠে চুপ হয়ে গেল। তুই কি বলবি? আসলে আপু, তারপর ইরা আপু ভাবিকে প্রথম থেকে সব কিছু বলল। তারপর আবার হেঁচকি তুলে কাঁদতে শুরু করলো। এখানে আমার কি করার আছে? আমি শুধু ভবিষ্যৎ ভেবে এমন করেছি, কিন্তু বিষয়টা যে এত খারাপের দিকে চলে যাবে ভাবতে পারিনি। এতদিন থেকে বলিসনি কেন? আমি আকাশকে এতবার করে জিজ্ঞেস করলাম, কিন্তু একবারও বললো না। এখন কান্না করা লাগবে না, এখন চুপ কর। আর তুই কি চাস? আমি কিছু বুঝতে পারছি না। আমি কি করব না করব আমার কিছুই মাথায় আসছে না। বুঝতে পারছি, তুইও ওকে ভালোবাসিস। আচ্ছা, অপেক্ষা করতে পারবি ওর জন্য? পড়ালেখা শেষ না করা আসা পর্যন্ত তো আসবে না। আমি অপেক্ষা করব। পারলে দেখ, না হলে বল অন্য কোথাও বিয়ের জন্য ছোট আব্বু আম্মুকে বলছি। প্রয়োজন নেই এত বছর অপেক্ষা করার। তার উপর কবে আসবে না আসবে তার ঠিক নেই। তার উপর ও কি তোকে এত সহজে মেনে নিবে? ও এতদিন আমার পেছনে পড়েছিল, এখন আমি ওর পেছনে লাগবো। ওর ফেসবুক আইডি আর হোয়াটসঅ্যাপ বা ইমোটা দাও। এখন তোকে এত কিছু কিভাবে দিব? ওখানে গিয়ে নাম্বার নিবে, তারপর তো আমাদের ফোন দিলে নাম্বার পাওয়া যাবে। তবে ফেসবুক আইডি তো ওর নেই, তোর ভাইয়ের কাছ থেকে নিয়ে তোকে মেসেঞ্জারে পাঠিয়ে দিব। আর একদম কান্নাকাটি করবি না, খাওয়া দাওয়া ঠিক মতন করবি, নিজের শরীরের যত্ন নিবি। আর আমি ছোট আব্বু আম্মুকে বলছি তোকে বিয়ের জন্য চাপও দিবে না। ধন্যবাদ আপু, তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে,
তুই যদি আগে এইগুলো বলতি তাহলে তোকে এত কষ্ট পাওয়া লাগতো না। পরের দিন যথারীতি এয়ারপোর্ট থেকে বের হতেই একজন এসে রিসিভ করলো। ভাইয়ার ফ্রেন্ড, নাম মেঘা। হাই আপু, কেমন আছেন? হ্যালো, ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যেতে যেতে কথা বলি। তারপর মেঘা আপু গাড়ি কাছে নিয়ে এসে উঠতে বললে উঠে গেলাম। তারপর ওনার ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। আচ্ছা আপু, আপনি এখানে আছেন কত বছর ধরে? 10 বছর ধরে এখানেই ফ্যামিলি নিয়ে থাকি। ওকে, এখানেই পড়াশোনা শেষ করেছেন? এখানেই পড়াশোনা শেষ করে জব করি। আপু আম্মু দেশে থাকে আর বর বাচ্চা নিয়ে এখানে থাকা হয়। ওকে। তারপর মেঘা আপু ওনার বাসায় নিয়ে আসলো। ওনার বাসায় ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। তারপর বিকেলে মেঘা আপু যেই বাসা আমাদের জন্য ঠিক করে রেখেছে ওখানে নিয়ে আসলো। বাসায় দেখি সব কিছু আছে, মানে প্রয়োজনীয় সব কিছু আছে। আগামীকাল কি গিয়ে অ্যাডমিশন করাবেন? আর এই নাও তোমাদের দুজনের সিম কার্ড। প্রয়োজন হলে আমাকে বলবে, ওকে? ওকে আপু। তারপর মেঘা আপু চলে গেল। আমি আর রাকিব ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখলাম। ভালোই তো, তাই না? চলে তো আসলাম, এখন দেখি কি করা যায়। একটা পার্ট টাইম জব খুঁজতে হবে, তবে কিছুদিন পর, এখন না। ঠিক বলছিস। তারপর সন্ধ্যা হয়ে রাত হলো। তারপর দুজনে পাশের একটা বাঙালি রেস্তোরাঁ থেকে খাবার খেলাম। তারপর ফোনে সিম কার্ড লাগিয়ে ডাটা অন করলাম। ভাইয়া হোয়াটসঅ্যাপ অনেকবারে ফোন দিয়েছে এবং মেসেঞ্জারে অনেকবার ফোন দিয়েছে। ভাইয়াকে ফোন দিলাম। ফোন দিতে রিসিভ করে বকা শুরু করলো। এখন তো ডাটা অন করার সময় হলো। ইচ্ছা করে অফ রেখেছি। আচ্ছা বল, তুই কেমন আছিস? আর বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আব্বুর হোয়াটসঅ্যাপে ফোন দে, আম্মুর সাথে কথা বল। আমি শ্বশুরবাড়িতে আছি। পারবো না, তুই আগামীকাল গিয়ে ফোন দিস, তখন কথা বলবো, তার আগে না। তোকে কি যে বলবো বুঝতে পারছি না। যা হয়েছে ভুলে যা না। কি ভুলবো, আমি কিছু মনে রাখি নাই। তা যাই হোক, ভাবি কেমন আছে রে? ভালো হয়েছে। আর আরেকজন তোর সাথে কথা বলবে। কে কথা বলবে? এরা তোর সাথে কথা বলবে। আমি ফোন রাখলাম, কিছু কাজ আছে, পরে কথা বলবো। আর আমি নাম্বার চেঞ্জ করব, পরে তোকে নক দিব। ভাইয়া আর কিছু বলার আগেই ফোন কেটে দিলাম। আসছে কথা বলতে। হোয়াটসঅ্যাপ যেহেতু বাংলাদেশের নাম্বার দিয়ে খোলা ছিল, তাই নাম্বারটা চেঞ্জ করে মালয়েশিয়ার নাম্বার দিয়ে আলাদা একটা অ্যাকাউন্ট খুললাম। মেসেঞ্জারে গিয়ে মেসেজ রিকোয়েস্ট অপশনে দেখি একটা মেসেজ আসছে। আইডির নাম দেখে বুঝলাম ইরা আপু। সিন করে ব্লক করে দিলাম। ইরার কথা বলতে ফোন কেটে দিল। কি আর বলার। আচ্ছা মেসেঞ্জারে নক দিয়ে বলো আমি কথা বলবো। আচ্ছা আমি ওকে ফোন দিচ্ছি। রাকিবের সাথে কথা বলছি, তখন একটা আইডি থেকে ফোন এলো। নাম দেখে বুঝলাম এটা ভাবি। ভাবি আবার ফোন দেয় কী জন্য? ফোন রিসিভ করে সালাম দিয়ে বললাম, কেমন আছো ভাবি? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ভাবি বসে আছি, আর আলহামদুলিল্লাহ ভালো। কি করো? বসে আছি। তোমাকে কতবার করে জিজ্ঞেস করলাম তোমার আর ইরার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু তুমি বললেই না। আমি অনেক ক্লান্ত, আগামীকাল এই বিষয়ে কথা বলি। যদি ফোন কাটে তাহলে তোমার সাথে আর কখনো কথাই বলবো না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, বলো কি জানতে চাও? দেখো ওর ভুল হয়েছে, ওকে মাফ করে দাও। উনি আবার কি অপরাধ করলো যে ওনাকে ক্ষমা করব? আর মাফ চাওয়ার কি আছে? আপনি বলুন। যা হয়েছে হয়েছে, ওগুলোর জন্য সত্যি আমি লজ্জিত। আমারই ভুল ছিল ভাবি। আমি ওকে গিয়ে ফোন দিচ্ছি, তুমি ওর সাথে কথা বলে দুজনেই মাফ চাওয়াচাই করে নাও। আমি অনেক ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে, পরে কোনো দিন কথা বলবো। ফোন কাটলে কি করবো? আমি তো বললাম। আপনাকে কিছু করতে হবে না, আমি আর কাউকে ফোন দিব না, আমার সাথে কথাও বলতে হবে না। ফোন কেটে দিলাম।
আসছে ওকালতি করতে। এ তো দেখে ভালোই ঘাড়তারা, উল্টো আমাকেই হুমকি দিল আর বলছে কাউকে নাকি ফোন দিবে না। এই ঘাড়তারামির জন্য তো আব্বুর কাছে কত মার খেয়েছে। সব তো শুনলাম। ইরা, তোমাকে কি বলবো বুঝতে পারছি না। আব্বু আম্মুকে বিষয়টা বললে বলা যায়, কিন্তু তুমি যাকে চাইছো সে যদি না চায় তোমাকে, তাহলে কি বলবো বলো? তুই যে মেসেজ দিয়েছিস ওটা দেখেছে? দেখেই ব্লক করে দিয়ে। মাথা মোটা, তোর ফেক কোনো আইডি ছিল না, ওটা দিয়ে মেসেজ দিতে গেছিস? আচ্ছা, ওর ফ্রেন্ডকে যদি রাজি করাতে পারা যায় তাহলে হয়তো হবে। কিছুই হবে না, ওর থেকে ও আরও বেশি ঘাটতারা, ওগুলো পাত্তা দিবে না। ইরা, তুমি ওইসব বাদ দাও, তুমি অন্য কোথাও বিয়ে করে নাও। এমন না যে তোমাদের ভিতরে রিলেশন ছিল, থাকলে না হয় হতো। আর এতদিনে ওই এসব ভুলেও যাবে। ও কবে দেশে আসবে তা ঠিক নেই। ভেবে দেখি কি করা যায়। তোমার জন্য এটাই ভালো হবে, অন্য কাউকে খুঁজে নাও। আচ্ছা, আমি গেলাম। হীরা আপু ওদের বাসায় চলে গেল। আমি এদিকে কিছুক্ষণ রাকিবের সাথে আড্ডা দিয়ে আমি আমার বেডে আর রাকিব ওর বেডে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। বেশ কিছুক্ষণ পরে মেঘাপু আসতে ওনার সাথে কলেজে এসে অ্যাডমিশন নিলাম। তারপর আবারও ওনার সাথে কলেজ থেকে বেরিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করে রাতে বাসায় এলাম। ডাটা অফ আছে তো আছেই, আগামীকাল থেকে ক্লাস করব, তাই বই নিয়ে আসছি। আসার সময় রাতে ডিনার করে এসেছি। রুমে এসে ফ্রেশ হয়ে ডাটা অন করলাম, দেখি ভাইয়া অনেক ফোন দিয়েছে মেসেঞ্জারে, তাই ব্যাক করলাম। রিসিভ করতেই বলল, সারাদিন করিসটা কি? ডাটা অফ কেন? আজকে এদিকে সেদিকে ঘোরাঘুরি করেছি। আচ্ছা, কোথায় আছিস? আম্মুর সাথে কথা বলবো, ফোন দে আম্মুকে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এখন কি করবি ভাবছিস? ভাইয়া আম্মুর কাছে ফোন নিয়ে গেল। আম্মু ফোন নিতেই সালাম দিলাম, আসসালামু আলাইকুম। কেমন আছো আম্মু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। তারপর আম্মুর সাথে কথা বলতে লাগলাম। এক সময় আম্মু বলল, তোর আব্বুর সাথে কথা বলবি না? না, ইচ্ছা করছে না। এখনো রাগ করে থাকবি? তোকে তো তোর করা ভুলের জন্যই মারে। আমি কোনো পশু না যে পশুর মতো করে আমাকে মারবে। আমি মানুষ। আচ্ছা, তা যাই হোক, ফোন রাখলাম। তারপর ফোন কেটে দিলাম। রাত পেরিয়ে সকাল হলো। আজকে থেকে দুজনে কলেজে যাওয়া শুরু করলাম। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন চলে গেল। দিনগুলো ভালোই যাচ্ছে। ফেসবুকে মেসেজ রিকোয়েস্ট অপশনে গিয়ে দেখি বেশ কয়েকটা মেসেজ জমা হয়ে আছে, কয়েকটা মেয়ের আইডি থেকে তাও। কিন্তু একটা আইডি থেকে 10 দিন থেকে প্রতিটা দিন মেসেজ এসেছে। এটা ইরা আপু নয় তো? ফেসবুকে গিয়ে দেখি ঠিকানা সিলেট দেওয়া আছে। ফেসবুক আইডি দেখে রিয়েল আইডি মনে হচ্ছে। রিপ্লাই কি দিব? দিয়েই দেখি সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? কিন্তু কোনো রেসপন্স নেই, হয়তো অনলাইনে নেই। ফোনটা রেখে পড়ছি, তখন মেসেঞ্জারে টুং করে উঠল। রিপ্লাই না দিয়ে পড়তে থাকলাম। পড়া শেষ করে দেখি ওই মেয়ে লাইনে আছে এবং রিপ্লাই দিয়েছে। আপনার কি কেমন লাগে আপনারাই বলেন। আইডির নাম দেখতে পাচ্ছে এবং এই 10 দিন থেকে মেসেজ দিচ্ছে। কেন, আপনি কি কানে কম দেখেন? না, তা নয়, আমি ভাবলাম আপনার নাম এটা নাও হতে পারে, তাই আর কি। অনেকেরই তো ছদ্মনাম দিয়ে রাখে তো। আমার নাম আকাশ আহমেদ নীল, যদিও সত্যি বলতে এটা আমার অরিজিনাল নাম না। তা যাই হোক, নামে কি আসে যায়। আপনার নামই আর আপনি ছেলে নামে। আইডির নাম দেখে কি মনে হচ্ছে? বর্তমান সময়ে আইডির নাম দেখে বিচার করা যায় না যে ও ছেলে নামে। আপনার নাম বলেন। ইসরাত জাহান। ও, বাসা কোথায়? সিলেটে। আপনার পোস্টগুলো ভালো লাগে। আপনার পোস্টগুলো ভালো লাগে। আচ্ছা, আপনি কি আপনার সেই প্রিয়তমা বানাবেন যাকে নিয়ে কল্পনায় এত কিছু লেখেন? হঠাৎ আমার প্রিয়তমা হবার ইচ্ছা জাগলো কেন? আপনার লেখাগুলোর সাথে সাথে আপনাকে ভালোবেসে ফেলেছি, তাই। আমার দ্বারা এইসব ভালোবাসা হবে না, ফ্রেন্ড হলে হওয়া যায়। কেন, গার্লফ্রেন্ড আছে নাকি? নাই, ফ্রেন্ড হলে হতে পারে, না হলে আমার দ্বারা ভালোবাসা হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আপনাকেই ভালোবেসে যাব।
একতরফা ভালোবেসে কষ্ট ছাড়া আর কিছু পাবেন বলে মনে হচ্ছে না, তাই এসব পাগলামি না করাই ভালো। আচ্ছা ভাই, পরে কথা হবে। আমার সাথে কথা বলতে কি বোরিং লাগছে নাকি? না তেমন না, একটু বাইরে বের হব তাই। ওকে। তারপর অফলাইনে হয়ে আমি আর রাকিব ঘুরতে বের হলাম। আগামীকাল থেকে দুজনে একটা শপে কাজ করব। দুজনে ঘোরাঘুরি করে বাসায় রাত 10টায় ফিরলাম। তারপর আবার ডিনার করে পড়তে বসলাম। তারপর পড়ে শুয়ে পড়লাম। এমনভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। মেয়েটার সাথে ভালো একটা বন্ধুত্ব হয়েছে। আমি কখনো নিজ থেকে নক দেই না, মেয়েটাই দেয়। কখন ফোনে কথা বলার প্রয়োজন মনে করিনি বা পিক নেওয়ার প্রয়োজন মনে করিনি। সে ছেলে হোক বা মেয়ে হোক, ফ্রেন্ড তো ফ্রেন্ড। বাসায় মাঝে মধ্যে কথা হয়, পড়াশোনা, তারপর কাজ, এগুলো নিয়ে দিন পার হয়ে যাচ্ছে। দেখতে দেখতে 3 বছর চলে গেল। আমাদের দুজনে ডিপ্লোমা কোর্স শেষ। কিরে, বাসায় যাবি নাকি, না এখানেই জব করবি? দেশে গিয়ে কলেজের প্রফেসর হিসেবে একটা জব খুঁজব। অনেক তো ফ্যামিলিকে ছেড়ে থাকলাম, 3 বছর পার হয়ে গেল। তুই যদি এখানে জব করিস তাহলে করতে পারিস। আচ্ছা বাসায় চলো, আগামীকাল রাতের টিকিট কাটো। আচ্ছা চলো, মেঘা আপুর সাথে দেখা করে আসি। তারপর দুজনে রেডি হয়ে মেঘা আপুর বাসায় এলাম। কেমন আছেন আপু? ভালো। ঘোরাঘুরি করা তো শেষ, বাসে যাবে না তোমরা? আপু ভাবছি আগামীকাল রাতের টিকিট কাটবো। আর ভাইয়াকে বলবেন না যে আমরা যাচ্ছি। ওকে, আচ্ছা চলো বিকেলটা ঘুরে ফিরি। আগামীকাল কয়টার ফ্লাইটে যাবে? রাতের ফ্লাইটে। তারপর মেঘা আপু, ওনার বর এবং ছেলে, তারপরে রাকিব ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে রাতে বাসায় চলে আসলাম। পরের দিন সকালে সব পোশাক আশাক ব্যাগে ভরতে লাগলাম। এগুলো করতে করতে দুপুর হয়ে গেল, তাই খাবার রান্না করতে গেলাম। রাকিব সাহায্য করলো। তারপর রান্না শেষ করে খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মার্কেটে গেলাম। একটা ভাতিজা হয়েছে, 2 বছর হয়ে গেল ওর বয়স। তাই ভাবছি ওর জন্য, আব্বু আম্মুর, ভাইয়া ভাবির জন্য কিছু কেনাকাটা করব। একটু পরে মার্কেটে চলে এলাম। এসে কেনাকাটা করে বাসায় এসে বসে অনলাইনে এলাম। আসতেই ইশরাতের মেসেজে ভর্তি। এখন দেখি অনলাইনেই আছে। এতক্ষণ অফলাইনে যে? এমনিতেই। আর আমি আজকে দেশে ফিরছি রাতের ফ্লাইটে। তাই নাকি? আমার সাথে কবে দেখা করবা? আর আমার জন্য কি নিয়ে আসবা? আগে দেশে যাই, তারপর ভেবে দেখব কবে দেখা করা যায় আর কি নিয়ে আসবো। তুমি যেটা নিয়ে আসবা তাই পছন্দ হবে। ওকে। মার্কেট গেছিলাম, তখন নিয়েছি কিছু, তবে বলবো না কি নিয়েছি। যখন হাতে পাবে তখন দেখে নিও। ওকে ডিয়ার। আর শোনো, আই লাভ ইউ। বাই। আগামীকাল একেবারে কথা হবে। ওকে ঠিক আছে, সাবধানে এসো। তারপর ডাটা অফ করে দিলাম। কিছুক্ষণ পরে মেঘা আপু আসতেই ওনার সাথে এয়ারপোর্টে চলে এলাম। কিছুক্ষণ পরে ফ্লাইটে উঠে পড়লাম। তারপর ঢাকা এয়ারপোর্টে চলে এলাম। এসে এখানে সব কিছু শেষ করে দুজনে একটা কার রিজার্ভ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেলে বাসায় পৌঁছালাম। আমি অর্ধেক ভাড়া দিয়ে বললাম, আচ্ছা যা, তাহলে আগামীকাল তোর সাথে দেখা হবে। ওকে, দেখ বাসার সবার রিয়াকশন কেমন হয়। তারপর ব্যাগ দিয়ে বাসার ভিতরে এলাম। এসেই ভাবির সাথে প্রথমে দেখা, কিন্তু কিছু বলল না। তারপর দেখি ডাইনিং রুমে সবাই বসে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। এমন তো হওয়ার কথা নয়। দেখি ইরা আপু বসে আছে, কেমন দেখেও না দেখার ভান করে আছে। আচ্ছা আগে থেকে কি জানতো আমি আসবো? কিন্তু বলল কে? মেঘা আপু কি বলেছে? কিন্তু বললেও তো খুশি হবে, এতদিন পরে ঘরের ছেলে ঘরে এসেছে। ফোনটা বের করে মেসেঞ্জারে গিয়ে ইসরাতকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে ইরাপুর ফোন বেজে উঠল। আমার ফোন দেওয়া দেখে ফোন হাতে নিয়ে আমার দিকে তাকালো। ফোন কেটে দিলাম। বুঝলাম না সবাই এমনভাবে বসে আছে কেন, কেউ কি মরল নাকি? কিন্তু একটা বিষয় দেখে অবাক হলাম। ইরা আপু আমাদের বাসায় কেন?
আর ইরা আপু আমার থেকে ফেক আইডি দিয়ে কোনো কথা বলল? আর ইরা আপু আমার সাথে ফেক আইডি দিয়ে কেন কথা বলল? ও বলছিল তো আমাকে ভালোবাসে, কিন্তু এখন কোনো ফিলিংস নেই। যেখান থেকে ফিরে এসেছি ওখানে আর ফিরতে চাই না। এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু সবাই এমন চুপ করে আছে কেন? মনে হচ্ছে আমি বাসায় আসতে কেউ খুশি না। তাহলে কি বাসায় এসে ভুল করেছি? হবে হয়তো। আবার পিছনে ফিরে যেতেই আম্মু ডাক দিয়ে বলল, কোথায় যাচ্ছিস তুই? এমন মনে হচ্ছে আমার বাসায় আসতে কেউ খুশি না, তাই চলে যাচ্ছি। আমার জন্য সবার যদি মুখ থেকে হাসি চলে যায় তাহলে এখানে থাকার চেয়ে না থাকাই ভালো। এক পা বাড়িয়ে দেখ, তোর পা ভেঙে রেখে দিব। তুই চিনিস আমাকে? রাগ দেখানোর কি আছে বুঝলাম না। আম্মু আর ভাবি আমার কাছে এলো। আমার মন বলছে কপালে মাইর আছে, কিন্তু মারবে কেন? তোমাদের দেখে সুবিধার মনে হচ্ছে না। তোমরা কি আমাকে মারতে আসছো? না বাপজান, তোমাকে মারবো কেন? আদর করব। কত বছর পর ঘরে ছেলে ঘরে ফিরেছে। কিন্তু আমার মন তো বলছে এখন আমার কপালে মাইর আছে, আদর না। তোমার মন ভুল বলছে। অপেক্ষা করো, আদর যত্নের কমতি থাকবে না। ভাবি আর আম্মু আমার কাছে এলো। আম্মু এসেই মারতে শুরু করলো। আরে মারছো কেন? ব্যাগ রেখে দিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু কেঁদে দিল। আচ্ছা, কান্না করছো কেন? তুই আমাকে ছেড়ে কিভাবে এতদিন থাকতে পারলি? আচ্ছা, আর যাব না। ওকে, তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার কান্না থামাও আমার সোনা আম্মু, আমার রূপা আম্মু। আম্মু কান্না থামিয়ে বলল, তুই আমাকে একটু ভালোবাসিস না? আরে দূর, তোমার মুখে এমন কথা মানায় নাকি? যদি গার্লফ্রেন্ড এমন কথা বলতো তাহলে ঠিক ছিল। আচ্ছা ভাবি, কেমন আছে বলো? তোমার সাথে কোনো কথা নেই। আমার সাথে কথা বলবা না কেন? এমনিতে ইচ্ছে হয়েছে তাই। তোমার ভাইয়া আমাকে কথা শোনার সাহস পায়নি, সেখানে তুমি আমাকে কি কি বলেছো মনে আছে? তাই তোমার সাথে কথা বলবো না। আহারে, আচ্ছা কি বলেছি মনে তো নেই। আচ্ছা আম্মু, এখন তো ছাড়ো, রেস্ট নিতে হবে তো। আর এই ব্যাগে তোমাদের জন্য কিছু কিছু জিনিস নিয়ে আসছি, দেখে নাও। আচ্ছা, আমি গিয়ে রেস্ট নেই। ওকে, যাও। তারপর ঘাড়, ব্যাগ আর যেটাই আমার পোশাক আছে ওটা নিয়ে রুমে চলে এলাম। দেখি আমার রুম ঠিকঠাক সুন্দর করে গোছানো আছে। আমি যে আসবো ওটা তো আগেই লিক হয়ে গেছে। তারপর ব্যাগ রেখে পোশাক নিয়ে ওয়াশরুমে এলাম। তারপর ফ্রেশ হয়ে এসে দেখি ইরা আপু আমার বিছানায় বসে আছে। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমার গিফট কোথায়? যদি জানতাম যে ওটা আপনি তাহলে কখনো কথা বলতাম না। এত রাগ কিসের? কিছুই না, কিন্তু আপনি আমার রুমে কি করছেন বুঝলাম না। আমার গিফট নিতে আসলাম। কি নিয়ে আসছো সেটা দাও। আমি আপনার জন্য কিছু নিয়ে আসিনি। যার জন্য নিয়ে আসছি তার কাছে আস্তে আস্তে পার্সেল করে দিয়েছি। কি? জি, আমার রুম থেকে এখন গেলে খুশি হব। আমি ঘুমাবো। কিন্তু তুমি কোনো ঠিকানা পাঠিয়েছো? আপনি আমাকে যেই ঠিকানা দিয়েছিলেন এটাই। আর আমি আপনাকে কিছু বলেছি, সেটাকে আপনি শুনতে পাননি? যাচ্ছি যাচ্ছি, এত রাগ দেখানোর কি আছে? ইরা আপু যেতেই শুয়ে পড়লাম। শুয়ে আছি, তখন ইরা আবার এসে বলল, খাবা না? আপনার মনে হয় সকাল থেকে না খেয়ে আছি? সামান্য কমন সেন্স বলে কিছু নেই? একদম মাথা মোটা বলবা না। মাথা মোটা? আপনি কি আমার রুম থেকে যাবেন? ইরা আপু চলে গেল। কেমন ঘুম ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়লাম। রাতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি রাত 10টা বাজে। তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি বাসার সবাই বসে আছে। ভাইয়ার কোলে পিচ্চিটা আছে, তাই গিয়ে কোলে নিলাম। আব্বুকে উদ্দেশ্য করে বললাম, কেমন আছেন আব্বু? আলহামদুলিল্লাহ, ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। আব্বুর চোখে পানি টলটল করছে, হয়তো কেঁদে দিবে। 3 বছর পর আব্বু বলে ডাকলাম, ঠিক নেই। আর 3 বছর পর আজকেই প্রথম কথা বললাম। আপনার শরীরের অবস্থা কেমন? ভালো। তোর? এই তো
ভালোই। সরি তোকে ওভাবে মারার জন্য, আমাকে মাফ করে দে। কথাটা বলেই আব্বু কেঁদে দিল। আমার অপরাধের জন্য মেরেছেন সেটা সমস্যা নাই, আর সরি এতদিন কথা না বলার জন্যে। আচ্ছা, আমি পিচ্চিকে নিয়ে ছাদে গেলাম। আমারও কেমন চোখ দিয়ে পানি বেরিয়ে আসতে চাইছে। আমার তো কম কষ্ট হয়নি, সব হয়েছে ওর জন্য। ভাইয়ের ছেলেকে কোলে নিয়ে ছাদে চলে এলাম। ও আমার গলা জড়িয়ে ধরে আছে। এক কোণায় এসে দাঁড়িয়েছি, চোখ থেকে কেন যেন পানি পড়ছে। কোনো বাদ মানতে চাইছে না। কারো আসার উপস্থিতি অনুভব করলাম, তাই চোখ মুছে নিলাম। পিছনে ঘুরে দেখি আম্মু। তোর এমন ব্যবহারের জন্য কত কেঁদেছে জানিস? তোকে শাসন করার অধিকার ওনার আছে মানছে, ওভাবে মারা তো তোকে ঠিক হয়নি। আমি কি কষ্ট পাইনি? আচ্ছা সেই সব বাদ দাও, যা হবার হয়েছে। পুরোনো কথা বাদ দাও। আমিও অনেক অনুতপ্ত। খাবি না? কবে কি খেয়েছিস না খেয়েছিস ঠিক আছে, ঠিক নেই। আচ্ছা, তোকে একটা কথা বলবো, রাখবি? আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কিন্তু আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুই জানতে চাইবি না মেয়েটা কেন তোর সাথে এমন করেছিল না করেছিল? মেয়েটা তো তোকে তোর আগে থেকে ভালোবাসে। ইচ্ছা নেই জানার। ওকে বাদ দিয়ে যাকে বলবা তাকেই বিয়ে করব। তুই আমাকে ছুঁয়ে বলতো যে তুই ওই মেয়েকে ভালোবাসিস না, তাহলে আমি অন্য জায়গায় তোকে বিয়ে দিয়ে দিব। এইসব কেমন কথা? আর এই শিরক কবে থেকে করতে শুরু করেছো শুনি? আমার কথা শুনে আম্মু আর কিছু বলল না। আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছে, আর খেতে আয়। যাও, আসছি। আর এই পিচ্চিকে নিয়ে যাও, ঘুমিয়ে গেছে। আম্মু লাবিবকে নিয়ে চলে গেল। আমি চুপ করে রেলিং ধরে দাঁড়িয়ে থাকলাম। একটু পরে আবারও কারো আসার উপস্থিতি অনুভব করলাম। পিছনে না ঘুরে বললাম, আম্মু আসছি, যাও না। আমি তোমার আম্মু না। কিছু কি বলবেন? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু তোমার শোনার টাইম আছে কি না? যা বলার শর্টকাটে বলেন, শুনছি। সরি। কিসের জন্য? শুনেছিলাম যে তোমার আব্বু অনেক রাগী, কিন্তু উনি যে এত রাগী সেদিন না দেখলে জানতেই পারতাম না। তোমাকে সেদিন মার খাওয়ানোর পর থেকে অনুতপ্ত ছিলাম, কিন্তু ওটা যে কবে ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়েছিল বুঝতেই পারিনি। তার উপর আমার চাচাতো বোনের সাথে তোমার ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছিল। এই দিকে ভেবেছিলাম যদি আমার জন্য আপুর সংসার ভাঙতে বসে বা কোনো সমস্যা তৈরি হয়, আর তোমার আব্বু যেই রাগী, সেই ভয়ে তোমাকে বলার সাহস বা তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে সাহস পাইনি। সেদিন সকালে তুমি আমার হাত শক্ত করে ধরাতে কাচের চুড়ি ভেঙে হাতে কেটে গিয়েছিল। তার উপর তোমার আব্বু এসে দেখে নিয়েছিল। তারপর কি থেকে কি হলো বুঝতেই পারিনি। তুমি হসপিটালে ভর্তি হওয়ার পর মন চাইতো ছুটে তোমার কাছে যেতে, কিন্তু ভয় আর লজ্জায় যেতে পারিনি। বুঝলাম, আমি কিছু মনে করিনি। আমি বুঝতে ভুল করেছিলাম। আমাকে কি এখনো ভালোবাসা যায় না? আমাকে কি এখন ভালোবাসা যায় না? তোমার ভালোবাসাটা যে আমার প্রয়োজন। ভালোবাসলেই কি কাছে পাওয়া খুব জরুরি? কার জরুরি কার না বলতে পারবো না, কিন্তু আমার জরুরি। আমার গার্লফ্রেন্ড আছে। তুমি মিথ্যা বলছো। তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি জানি। তুমি তো বলেছো তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। আপনাকে মিথ্যা বলেছি? মনে আছে ওই নীলার কথা? ওর সাথে আমার রিলেশন আছে। তুমি মিথ্যা বলছো তাই না? আপনাকে মিথ্যা বলে লাভ কি? আগে বললে হতো না? তাহলে এত বছর অপেক্ষা করতাম না। আমি আপনাকে বারবার বলেছি, কিন্তু আপনি শুনেননি। এতে আমার দোষ কোথায়? আর আমার সামনে এমনভাবে কাঁদবেন না। আমার এগুলো একদম পছন্দ না। ইরা আপু চলে গেল, আমিও চলে এলাম। এসে নিচে খাবার জন্য এলাম, দেখি সবাই খেতে বসেছে। আমি গিয়ে চেয়ার টেনে বসলাম। বিজনেস করব, যদি 20 থেকে 25 লাখ টাকা দেয় তো। অন্যের অধীনে চাকরি করা আমার পছন্দ হবে না। কি বিজনেস করবি? সুপার শপ দিয়ে শুরু করব। যখন টাকা লাগবে বলিস। তবে সব থেকে বড় কথা হলো জায়গা পাবি কোথায়?
বাজারের মধ্যে নিতে হবে এমন তো নয়। বাজারে আশেপাশে জায়গা দেখতে হবে। আশেপাশের বাজারে কোথাও সুপার শপ নেই, ওটাই দিব। ওকে, আমি দেখছি কোথায় পাওয়া যায়। কোথাও খাবে না। আমি দেখছি কি হয়েছে। ভাবি চলে গেল, আমি চুপচাপ খেতে থাকলাম। ভাবিকে দেখি ইরা আপু কান্না করছে। এমনটা দেখে ভাবি বললেন, কি হয়েছে তোর, কান্না করছিস কেন? ওর নাকি গার্লফ্রেন্ড আছে। কলেজে থাকতে ওদের সাথে একটা মেয়ে থাকতো, নাম নীলা। ওর সাথে নাকি রিলেশন আছে। তোকে মিথ্যে বলেছে ও। ওর কোনো গার্লফ্রেন্ডই নেই। মনে হয় না ও মিথ্যা বলছে। আমি চলে যাচ্ছি আগামীকাল সকালে। কি আর বলবো তোকে, আগেই সব কিছু বলেছি। তোর ভাইয়াও বলেছিল, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আচ্ছা এখন খেতে আয়, যাবি তো যাবি। একটু পরে ভাবি আর ইরা আপু আসলো, এসে খেতে বসলো। তারপর খাওয়া শেষ হতেই ছাদে চলে এলাম। ছাদে দোলনা আছে, হয়তো ভাইয়া এটা লাগিয়েছে, আমি থাকতে ছিল না। ওখানে এসে বসলাম। অনেকক্ষণ ধরে বসে আছে, লাইটের আলোয় দেখলাম ইরা আপু আসলো, গিয়ে ছাদের এক কোণায় গিয়ে দাঁড়ালো। আমি একবার তাকিয়ে নিজের মতো করে ফোন টিপতে থাকলাম। একটু পরে দেখি ইরা আপু আমার পাশে দাঁড়ালো, এসে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। আপনি কিছু কি বলবেন? এমনভাবে দাঁড়িয়ে আছেন কেন? না কিছু না, আগামীকাল সকালে বাসায় চলে যাব। আর সরি। এটা আমাকে বলার কি আছে শুনি? আর সরি বা কিসের জন্য? না এমনিতেই। হীরা আপু চলে গেল, আমি অমনভাবে বসে থাকলাম। দূর, শুয়ে যাই। শুয়ে থাকতে থাকতে কবে চোখ লেগে আসছে বুঝতে পারিনি। হঠাৎ কারো ডাকে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি ইরা আপু। তুমি এখানে ঘুমিয়ে আছো কেন? বুকের উপর থেকে ফোন হাতে নিয়ে দেখি রাত 1টা বাজে। এত কবে বাজলো? আপনি এত রাতে এখানে? এমনিতেই রুমে ভালো লাগছে না, তাই এখানে আসা। এমনভাবে মেয়েদের ছাদে আসতে নেই। আপনি জানেন না, একে তো অনেক রাত, মাথায় ওড়না নেই, চুল ছাড়া। ইচ্ছে হয়েছে তাই? তোমার কোনো সমস্যা? জি না। তারপর দোলনা থেকে উঠে রুমে চলে এলাম। পিছনে পিছনে ইরা আপু ছাদের দরজা লাগিয়ে এলো। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। তারপর দিলাম ঘুম। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে ফোন হাতে নিয়ে দেখি 10টা বাজে। তোর নাকি গার্লফ্রেন্ড আছে? ওর বাসার ঠিকানাটা দে তো, কথা বলবো ওর পরিবারের সাথে। এত তাড়াহুড়ো করার কি আছে? সময় হলে আমি বলবো। তারপর উঠে ওয়াশরুমে চলে গেলাম। এসে ফ্রেশ হয়ে রুমে এসে বাইরে এলাম। আম্মু খেতে দাও। বসো, দিচ্ছি। দাও। ভাবি খাবার দিল। তারপর খেয়ে রুমে এসে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই ওকে সেই পুরনো জায়গায় ডাকলাম। তারপর আড্ডা দিতে চলে এলাম। কি রে, তোর বাসার লোকজনের রিয়াকশন কেমন ছিল? সবাই খুশিতে কান্না করে দিয়েছিল। তোর? তাহলে শোনো। তারপর রাকিবকে সব কিছু বললাম। সব শুনে রাকিব বলল, বাহ, ভালোই তো। মেয়েটা যেহেতু তোকে ভালোবাসে, তাহলে বিয়ে করে নে। কতজন পারে এতদিন থেকে অপেক্ষা করতে। সত্যি ভালোবেসে তোকে হাতছাড়া করিস না। সেটাই ভাবছি, কয়েকদিন যাক, তারপর না হয় বলবো। আড্ডা দিতে থাকলাম। নীলা দাঁড়াও, ওই নীলা দাঁড়াও। আমার কথা শুনে নীলা আমার দিকে তাকালো, ফিরেই বলল, জি আপু বলেন, আর কেমন আছেন? এই তো মোটামুটি। এই বাচ্চাটা কার, আর ইনি কে? এটা আমার বর এবং বাচ্চা। কি? কিন্তু আকাশ বলল যে তোমার সাথে ওর রিলেশন আছে। রিলেশনে আর হলো কোথায়, কিছু বলার আগেই তো কোথায় যেন হাওয়া হয়ে গেছিল। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাও তাহলে। ও একদিন না একদিন, ওর একদিন কি আমার যে কয়দিন লাগে। কেন আপু, কিছু কি হয়েছে? না তেমন কিছু না। আড্ডা দিয়ে দুপুরে বাসায় এলাম। কলিং বেল দিতেই দরজা খুলে গেল। ভিতরে ঢুকতেই দেখি আম্মু, ভাবি, ইরা আপু হাতে করে ঝাড়ু, খুন্তি আর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আবারও মাইর খেতে চলেছি। কিন্তু কেন? মনে হচ্ছে আমার কপালে মাইর আছে। তুই দেশে আসলি, আবার গার্লফ্রেন্ডের কোলে বাচ্চাও দিয়ে গেলি।
মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। আমি এখান থেকে কেটে পড়াই বেটার হবে। যাই ভাগি, যেই পিছনে ঘুরে দৌড় দিতে যাব তখনই কেউ গেঞ্জি ধরে নিল। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। তোর কোনো ক্ষমা নেই। আজকে তোর শরীর থেকে একটা একটা করে হাড় খুলে নিব। এই আপনি কথা বলার কে? ছাড়েন বলছি, ছাড়েন। আপু, আম্মু, তোমরা যাও, এটাকে আমি দেখছি। ছাড়েন বলছি, ছাড়েন। ভাবি আর আম্মু চলে গেল। ইরা আপু আমার গেঞ্জির কলার ধরে টানতে লাগলো। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সাথে সাথে আয়। যদি না আসিস তাহলে এই লাঠি দেখেছিস, এটার মার তোর পিঠে পড়বে। আমি চুপ করে সাথে সাথে যেতে লাগলাম, কিছু বললাম না। বাসার মহিলা মণ্ডল যেভাবে রেগে আছে, দেখা গেল একটাকে কিছু বলেছি তো আর দুইটা এসে মাইর শুরু করেছে। টেনে টেনে আমার রুমে এসে লাঠিটা ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কিছু বলছি না, চুপ করে দাঁড়িয়ে আছি। কাঁদছো তো, কেঁদেই যাচ্ছে। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। ভালোবাসি যে আমি অনেক। তুমি মিথ্যা বলছো। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এমনভাবে কষ্ট দিতে পারতে না। সরি। আচ্ছা কান্না থামাও। কিন্তু না কেঁদেই যাচ্ছে। কান্না করতে করতে আবার গেঞ্জি ভিজিয়ে ফেলেছে। আচ্ছা যাই হোক, ওর মতো কান্না করতে দেন। সত্যিকারের ভালোবাসাগুলো পূর্ণতা পাক। গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।